এভরিওয়ান ব্রোক আওয়ার ওয়ার্ড, অর্থাৎ সবাই আমাদের দেওয়া কথা ভঙ্গ করেছে। আজকে আমরা এই ছোট্ট অপিনিয়নটির মাধ্যমে জানতে পারবো কে বা কারা আমাদের কী ধরনের কথা দেওয়া তা ভঙ্গ করলো। আমরা খুব সাম্প্রতিক সময়ে জানতে পেরেছি যে 56% কোটা, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপুতি সন্তানদের জন্য 30% কোটা সহ 56% কোটা বিভিন্ন ক্যাটাগরিতে আবারও বহাল রাখার একটি সিদ্ধান্ত হয়েছে। সেই বিষয়ে ছোট্ট একটি লেখা, যেহেতু এই লেখাটি আমার, সুতরাং আমার শিক্ষার্থী হিসেবে বা আমাকে যারা আমার লেখাগুলো বা ভিডিওগুলো ফলো করেন তাদের জন্য বুঝতে অনেক বেশি সহজ হবে। যাই হোক, আমরা এখান থেকে জানতে পারবো কিভাবে অনেক বড় বড় সেন্টেন্স মেক করা যায়, একই সাথে অতিরিক্ত তথ্য সংযোজন করে ইংরেজি লেখাকে অনেক বেশি স্ট্যান্ডার্ড করা যায়। যদিও আমি অপেক্ষাকৃত কিছু সহজ ওয়ার্ড বা ভোকাবুলারি আজকে এখানে ইনসার্ট করেছি। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে পারি। প্রথমেই পড়েছিলাম যে এভরিওয়ান ব্রোক আওয়ার ওয়ার্ড, অর্থাৎ এই সেন্টেন্সটি পাস্টে লিখেছি, যেহেতু অ্যাজ এ হেডিং, এই জন্য পাস্টে লেখা যে সবাই আমাদের দেওয়া কথা, অর্থাৎ প্রত্যেকেই আমাদের দেওয়া কথা ভঙ্গ করেছে। আমরা যদি এইখান থেকে এই ব্রেক আওয়ার ওয়ার্ড শব্দটিকে একটু বিশ্লেষণ করি, প্লিজ টেক ইট ইজিলি, আমি এখানে একটু লিখেই বিশ্লেষণ করছি। ব্রেক, আমরা যদি প্রেজেন্টে লিখি ব্রেক আওয়ার ওয়ার্ড, এর অর্থটা হচ্ছে যে আমাদের দেওয়া কথা ভঙ্গ করা। এর মূল শব্দটি হচ্ছে, অর্থাৎ মূল ফ্রেজাল বা ভার্বাল ফ্রেজটা হচ্ছে এইরকম যে ব্রেক অনস ওয়ার্ড, অর্থাৎ কাউকে দেওয়া কোনো কথা ভঙ্গ করা। আপনি যদি এই শব্দটাকে আত্মস্থ করতে পারেন তাহলে আপনি যা করবেন বা ব্যবহার করতে চান, প্রতিশ্রুতি ভঙ্গ করা বা ওয়াদা ভঙ্গ করা বা কাউকে কোনো কথা দিয়ে তা ভঙ্গ করা, সেই ক্ষেত্রে আপনি যাকে দেওয়া কথা ভঙ্গ করছেন বা যাকে দেওয়া কথা আপনি ভঙ্গ করছেন, এই অনসের জায়গায় তাকে এনে দিবেন। অর্থাৎ আমি এখানে দিয়েছি আওয়ার ওয়ার্ড, অর্থাৎ আমাদের কথা, এই জন্য আমি আওয়ার দিয়েছি। অনসের জায়গায় আপনি যদি তার কথা ভঙ্গ করেন তাহলে হিজ দিবেন। আবার যদি এখানে আপনি কোনো গোষ্ঠীর কথা ভঙ্গ করেন সেই গোষ্ঠীকে এনে দিবেন। হরিবার আপনি যার কথা ভঙ্গ করছেন তাকে এই ব্রেক, এই অনসের পরিবর্তে দিয়ে দিবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ ব্রেক ওয়ার্ড এর অর্থটাই হচ্ছে কথা দিয়ে ভঙ্গ করা বা কথা ভঙ্গ করা। ওকে, আমরা আমাদের মূল আলোচনায় যেতে পারি। এখানে প্রথমেই লেখা আছে মাই বিলাভড কান্ট্রি, আমার ভালোবাসার দেশ বা আমার প্রিয় দেশ। হুইচ হ্যাজ মোর দ্যান 2.8 মিলিয়ন জবলেস পিপল, যার 28 লক্ষেরও বেশি বেকার মানুষ আছে। মোস্ট অফ দেম আর গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট, যাদের অধিকাংশই গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট। ইজ রিপিটেডলি ব্রেকিং আওয়ার ওয়ার্ড, অর্থাৎ আমাদের দেওয়া কথা বারংবার ভঙ্গ করছে। ইন টার্মস অফ কোটা সিস্টেম, অর্থাৎ এই কোটা পদ্ধতির বিষয়ে, অর্থাৎ আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা পদ্ধতি আছে সেই বিষয়ে আমাদের দেওয়া কথা আমাদের এই প্রিয় কান্ট্রি ভঙ্গ করছে। এখন অনেকের সমস্যাটা হতে পারে কোথায়, এই হুইস এর পরে আমি এই পর্যন্ত যে তথ্যগুলো এখানে সংযুক্ত করেছি লক্ষ্য করুন, এই পর্যন্ত, রাইট? এই পর্যন্ত হচ্ছে অতিরিক্ত তথ্য। অর্থাৎ আমি আমার পূর্বের ভিডিওতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলাম কিভাবে আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে রিলেটিভ ক্লোজ লিখতে পারি। যেই রিলেটিভ ক্লোজ যদি নাও থাকে তাহলে একটি বাক্য পূর্ণাঙ্গ অর্থ দিবে। অর্থাৎ ইমাজিন করেন যে আমি লেখাগুলো কেটে দিয়েছি, ওকে, এই লেখাগুলো নাই, তাহলেও কিন্তু এই বাক্যটি অর্থ দিবে। অর্থাৎ মাই বিলাভড কান্ট্রি, দেখুন আমার প্রিয় দেশ, এরপর হচ্ছে মূল ভার্ব এইখানে, অর্থাৎ মেইন ভার্ব অক্সিলারি ভার্ব সহ ইজ রিপিটেডলি, অর্থাৎ বারংবার ব্রেকিং আওয়ার ওয়ার্ড, আমাদের দেওয়া কথা ভঙ্গ করছে ইন টার্মস অফ কোটা সিস্টেম, অর্থাৎ এই যে কোটা পদ্ধতি আছে সেই বিষয়ে আমাদের দেওয়া কথা ভঙ্গ করেছে। এরপরে যদি না বোঝেন আমি বলবো আপনি আরও 2 বার দেখুন এবং নিজেও চেষ্টা করুন যে কিভাবে এই সেন্টেন্সটি তৈরি হলো। আর যদি রিলেটিভ প্রোনাউনের ব্যবহার সম্পর্কে অবগত না হন তাহলে আমি পরামর্শ দিব রিলেটিভ প্রোনাউন নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আমার একটি ভিডিও দেওয়া আছে, একটি না 2টা ভিডিও দেওয়া আছে, তা দেখে নিতে পারেন। অর্থাৎ আপনার মূল বাক্য, এখানে যে মূল সাবজেক্ট আর এইখানে হচ্ছে মূল ভার্ব, এই মূল বাক্য বা মূল সাবজেক্টকে খুব বেশি প্রভাবিত করে না এই যে অতিরিক্ত তথ্য আছে।
তবে হ্যাঁ, আপনার স্ট্যান্ডার্ড ইংরেজি লেখার জন্য এই যে যে অতিরিক্ত তথ্য আমি সংযুক্ত করলাম, বিশেষ করে এই যে আমার দেশ সম্পর্কে, এটা কিন্তু অনেক বেশি জরুরি। কারণ আপনি কাউকে যদি অভিভূত করতে চান, কাউকে আপনার লেখার মাধ্যমে যদি বোঝাতে চান যে না, আপনি স্ট্যান্ডার্ডভাবে ইংরেজি লিখতে পারেন, তাহলে এই অতিরিক্ত তথ্য সংযোজন করাটা অতীব জরুরি। কারণ এটাই আপনার লেখাকে অনেকাংশেই অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমরা আরও দেখি। আমরা এরকম আরও অনেকগুলো ব্যবহার আজকে আমরা লক্ষ্য করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মন্তব্য করতে দ্বিধাবোধ করবেন না। Here we see 56% quotas in different categories. অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে 56% কোটা আছে, রাইট? হ্যাভ কম্পেল টু থিঙ্ক অ্যাগেন, অর্থাৎ আবারও ভাবতে বাধ্য করেছে। ওকে, আমরা এতটুকু একটু বিশ্লেষণ করি। অর্থাৎ এখানে 56% অফ কোটাস। এরপরে আমি এইখানে মেইন যে ভার্বটি আছে তা দিয়েছি প্লুরালে, অর্থাৎ প্লুরাল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি। দেখুন, সাধারণত আমরা জানি যে প্রিপোজিশনের পূর্বেই সাবজেক্ট ব্যবহার হয়, কিন্তু মেজরিটি, পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের ক্ষেত্রে একেবারে ডিফারেন্ট। আমি আবারও বলছি, মেজরিটি, ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ এবং এই পার্সেন্টেজের ক্ষেত্রে ভিন্ন। এই পার্সেন্টেজ, ফ্র্যাকশন, মেজরিটির পরেই যে প্রিপোজিশন ব্যবহার হবে, অর্থাৎ সেই প্রিপোজিশনের পরে যে নাউনটি ব্যবহার হবে, সেই নাউনের উপর বেস করেই মূলত এই ভার্বটি ব্যবহার হবে। ওকে, অর্থাৎ আমরা গ্রামারের ব্যাপারটাও অবগত হলাম। তার মানে আমরা কোনো লেখা লিখতে গেলে এটা মাথায় রাখবো যে যখন আমরা মেজরিটি, ফ্র্যাকশন অথবা এই পার্সেন্টেজ ব্যবহার করব, এর পরবর্তীতে যে অর্থাৎ যে নাউনটি ব্যবহার করব, সেই নাউন অনুযায়ী মূলত আমাদের কি হবে, এই পরবর্তী ভার্বটি ব্যবহার হবে। তার মানে আমরা এখানে পেলাম এই যে 56% কোটা বিভিন্ন ক্যাটাগরিতে হ্যাভ কম্পেলড টু থিঙ্ক এগেন, আবারও ভাবতে বাধ্য করেছে। কম্পেলড এর অর্থ হচ্ছে বাধ্য করা। আফটার, এরপরে আমরা প্রিপোজিশনযুক্ত অংশ দেখতেছি যে আফটার দ্য ইয়ার, অর্থাৎ আফটার দ্য ইয়ার 2018। আমরা জানি যে 2018 সালে যে বছরটি ছিল, সেই বছরেই। ওকে, আমরা একটু পড়ি। ইন হুইচ, যেখানে, অর্থাৎ এই যে ইন হুইচ দ্বারা অর্থাৎ যে সালে বা যেখানে বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ ইন হুইচ রিফার করছে কাকে, এই সালটিকে, অর্থাৎ যেই সালে। ওকে, উই, আমরা, স্টুডেন্টস অফ অল টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ ছাত্রছাত্রীরা, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ইন পার্টিকুলার, বিশেষ করে। কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিস, কলেজ এবং ইউনিভার্সিটির। আমরা জানি যে কলেজ এবং ইউনিভার্সিটির স্টুড এগেনস্ট, অর্থাৎ বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দ্য এক্সিস্টিং কোটা সিস্টেম। তার মানে এই যে বহল তবিয়তে আছে, অর্থাৎ এক্সিস্টিং, অর্থাৎ এই যে বহমান বা যে আছে যে কোটা সিস্টেম, তার বিরুদ্ধে। অ্যাকসেপ্ট কোটা ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল, অর্থাৎ যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের ছাড়া অন্য যে কোটাগুলো ছিল, সেই কোটার বিরুদ্ধে আমরা কি করেছিলাম, দাঁড়িয়েছিলাম, অর্থাৎ বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। ওকে, আমরা এখান থেকে যদি কিছু শব্দ দেখি, যে এখানে বললাম প্রথমে কম্পেল, এর অর্থটা হচ্ছে বাধ্য করা, মানে বাধ্য হওয়া বা বাধ্য করা। এরপর আমরা দেখলাম যে এই ইয়ারটি অর্থাৎ ইন হুইচ রিলেটিভ, এই অংশটি দিয়ে প্রোনাউন দিয়ে আমরা রিফার করলাম। এরপরে আমি উই অর্থাৎ সাবজেক্ট এনেছি, কিন্তু এই যে অতিরিক্ত তথ্য এখানে অ্যাপোজিটিভ হিসেবে এই অতিরিক্ত তথ্য এখানে সংযুক্ত করেছি। দেখুন, অনেকে হয়তো এই বিষয়টি নিয়ে অর্থাৎ কিছুটা দ্বিধায় পড়ে যেতে পারেন যে আসলে এখানে কি হলো, এই ব্যাপারগুলো কোথা থেকে আসলো। দেখুন, এই ব্যাপারটি নিয়ে আমার একটি ভিডিও আছে, অর্থাৎ কিভাবে আমরা অতিরিক্ত তথ্য অর্থাৎ অ্যাপোজিটিভ সংযুক্ত করব আমাদের একটি বাক্যে। তার মানে আপনি যদি এখানে না বোঝেন, পূর্বের ভিডিওটি দেখে আসতে পারেন। অর্থাৎ আমি এই উই সম্পর্কে এখানে অতিরিক্ত তথ্য দিয়েছি স্টুডেন্ট অফ অল টাইপস অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস, অর্থাৎ সব এডুকেশন অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের যে আমরা যেই ছাত্রছাত্রীরা, বিশেষ করে ইন পার্টিকুলার বিশেষ করে কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। এরপরে মূলত এই যে প্রধান ভার্ব,
দেখুন অনেকে ভাবতে পারেন যে কোথায় ভার্ব কোথায় সাবজেক্ট। দেখুন ইংরেজি লেখাটা এমনই হয়। আপনি যখন আইএলটিএস রিডিং পড়তে যাবেন এবং ডিফারেন্ট টাইপ অফ হাইলি কোয়ালিফাইড আউটলেট ও ডিফারেন্ট টাইপ অফ রিসার্চ অর থিওরি যে কোনো লেখা পড়তে যাবেন, তখনই আপনি দেখবেন এই ধরনের লেখা সেখানে আছে। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমি এখানে অনেক তথ্য দিচ্ছি, রাইট? ওকে, এরপরে আমি এইখানে অর্থাৎ ঠিক এরপরে মেইন ভার্বটি দিয়েছি। অর্থাৎ এই যে দ্য এক্সিস্টিং কোটা সিস্টেম, অর্থাৎ যে কোটা সিস্টেম আছে তার বিরুদ্ধে অ্যাকসেপ্ট, এখানে অ্যাকসেপ্টে কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রিপজিশন হিসেবে। অ্যাকসেপ্ট এমনি আমরা জানি যে আমরা অন্য ব্যাপারে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে অ্যাজ এ প্রিপজিশন হিসেবে। কোটা সিস্টেম অর্থাৎ কোটা ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল, অর্থাৎ শুধুমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য কোটা বাদে অন্যান্য যত কোটা ছিল সেই সব কোটার বিরুদ্ধে কি আমরা এই 18 সালে প্রতিবাদ করেছিলাম বা বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট উই সি, এখানে বলা আছে ইন 2018, অর্থাৎ 2018 সালে দ্য ডেমনস্ট্রেশন এগেনস্ট দ্য কোটা সিস্টেম, অর্থাৎ কোর্ট সিস্টেমের বা কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন ওয়াজ স্টার্টেড, শুরু হয়েছিল অ্যাট দ্য প্রিমিসেস অফ ঢাকা ইউনিভার্সিটি, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। এরপরে এই ঢাকা ভার্সিটি সম্পর্কে অতিরিক্ত তথ্য ব্র্যাকেটের মাধ্যমে দেওয়া হচ্ছে। এই যে মোস্ট অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ইনস্টিটিউট, সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ফর এনি মুভমেন্ট, যে কোনো আন্দোলনের জন্য, ফর পাবলিক নিড, অর্থাৎ জনগণের প্রয়োজনে যে কোনো আন্দোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখুন এই বাক্যটি এইখান থেকে এই পর্যন্ত লেখা হয়েছে প্যাসিভ ফর্মে। তার মানে আমরা জানি যেহেতু এই আন্দোলনটা অন্যের দ্বারা করা হয়েছিল, এই জন্য আমরা ভার্ব এখানে প্যাসিভ ফর্মে ব্যবহার করেছি। ওকে, এখন আবার প্রশ্ন হতে পারে অনেকে, এই পর্যন্ত জাস্ট আমরা একটু বিশ্লেষণ করে নেই যে এই যে ডেমনস্ট্রেশন একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার পূর্বে আমরা দা বসিয়ে দিয়েছি। ওকে, কিন্তু যেহেতু এই আন্দোলনটা 2018 সালে একেবারে নির্দিষ্টভাবে সংগঠিত হয়েছিল, এই জন্য আমরা এই নাউনটির পূর্বেও দা প্রিপজিশন দা আর্টিকেল ব্যবহার করেছি। আবারও এই কোটা সিস্টেম এর পূর্বেও দেখলাম আমরা দা আর্টিকেল ব্যবহার করেছি। দেখুন আর্টিকেল ব্যবহার করতে চায় না বা এগুলো নিয়ে কথা বলতে চায় না, মানে ব্যবহার করতে চাই কিন্তু কথা বলতে চায় না, কারণ সময়ের ব্যাপার আছে। কারণ এইগুলো আমরা আস্তে আস্তে মানে অভ্যস্ততায় হয়ে যাবে, এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলারও কিছু নেই, যেহেতু নির্দিষ্ট করে বুঝিয়েছে। আর কোটা সিস্টেম এটাও নির্দিষ্ট কয়েকবার ব্যবহার করেছি, এই জন্য এই শব্দগুলোর পূর্বে আমরা নির্দিষ্ট করে আর্টিকেল দা বসিয়ে দিয়েছি। ওকে, ওয়াজ স্টার্টেড দ্য প্রিমিসিস, অর্থাৎ প্রাঙ্গণ, আবারও এই প্রিমিসিসের পূর্বেও দা বসিয়েছি। এর কারণ হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্বে, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট করা। ওকে, এরপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অতিরিক্ত তথ্য সংযোজন করেছে মোস্ট সিগনিফিক্যান্ট ইনস্টিটিউট ফর এনি মুভমেন্ট ফর এনি নেই, এই অংশটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অতিরিক্ত তথ্য। এখানেও অ্যাপোজিটিভ ব্যবহার করেছি। অ্যাপোজিটিভ ব্যবহার আমরা চারভাবে করতে পারি, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে, কমা দিয়ে, অথবা ড্যাশ দিয়ে, বা অন্যভাবে করতে পারি, আমি দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা এই বাক্যের সাথে যাই, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ এই বাক্যটির সাথে এইরকম আরেকটি অংশ লিখেছি, তা প্রিপজিশনের সাহায্য নিয়ে। আমরা বলেছিলাম একটি বাক্যকে অর্থাৎ একটি বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য অথবা আমরা দুইটি বাক্যকে একত্রিত করার জন্য প্রিপজিশন উইথ এর সাহায্যটা নিতে পারি। তার মানে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে সাহায্যটা নিয়েছি উইথ অ্যান আনপ্রিসিডেন্টেড প্রসেশন, অর্থাৎ এটা ছিল অভূতপূর্ব একটি মিছিল বা অভূতপূর্ব যেই আমরা যে অনেক মানুষ মিলে যেই যাত্রা করে সেই মিছিল, উইথ ডিফারেন্ট ব্যানার্স, বিভিন্ন ধরনের ব্যানার, প্লাকার্ড অ্যান্ড ডিমান্ড, দাবি দেওয়া, শেকিং দ্য হু বাংলাদেশ ইনডিড, প্রকৃতপক্ষেই বাংলাদেশকে কাঁপিয়েছিল। ওকে, এইখানে কিন্তু একটা প্রশ্ন আছে, এখানে একটা না অনেকগুলো প্রশ্ন আছে। যেমন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে আমি কমা দিলাম, এরপরে প্রিপজিশন দিয়ে এই পর্যন্ত
অর্থাৎ এই মূল যে নাউন এই অংশটা অর্থাৎ আনপ্রিসিডেন্টেড অর্থাৎ অভূতপূর্ব, যা পূর্বে ঘটেনি। এই বিশাল এক আন্দোলন হয়েছিল, যারা আমরা অবলোকন করেছি, এক্সপিরিয়েন্স করেছি, তারা জানি। উইথ ডিফারেন্ট ব্যানার্স, প্লাকার্ড, ডিমান্ডস। এরপরে আমরা এই যে শেকিং অর্থাৎ আমরা এই ফর্মটাকে এখানে পার্টিসিপলে যুক্ত করেছি। আমি আমার ভিডিওতে উল্লেখ করেছিলাম, যখন আমরা প্রিপোজিশন উইথ ব্যবহার করে অতিরিক্ত তথ্য সংযোজন করব অথবা অন্য কোনো একটি বাক্যকে শর্টে একটি বাক্যের সাথে যুক্ত করে দিব, তখন আমরা এই নাউনটি রাখবো ঠিকই, কিন্তু এই যে ভার্বটি তা পার্টিসিপলে করব। যদি এই বাক্যটিকে আমি দেখুন, এই বাক্যটিকে আলাদাভাবে লিখতে পারতাম। কিভাবে লিখতে পারতাম? ঠিক এইভাবে। যেমন ধরুন এখানে আমি কমা দিয়ে দিলাম, ওকে। এরপর আমি কি করলাম, এইখানে এই উইথ উঠিয়ে দিলাম। এরপরে আমি এখানে এনে দিয়ে দিলাম অ্যান আনপ্রেসিডেন্ট প্রসেশন। এরপরে আমি এখানে কি লিখব দেখুন। এরপরে আমরা এই যে পার্টিসিপলটা আছে, এই পার্টিসিপলের পাস্ট ফর্ম বসিয়ে দেব। যেমন লিখছি প্লিজ শক। এই শেকিং এর পাস্ট ফর্ম হচ্ছে শক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম শেকেন। যাই হোক, একটু ভিন্নতা আছে। তার মানে এই বাক্যটি মূলত এইভাবে লেখা আছে, কিন্তু আমি একটি বাক্যের মধ্যে লিখতে গিয়ে উইথ প্রিপোজিশন ব্যবহার করেছি। এর মানে হচ্ছে এই একটি অভূতপূর্ব আন্দোলন বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। এর অর্থটা হচ্ছে এইরকম। আবারও আমি যখন এখানে একসাথে ব্যবহার করলাম উইথ প্রিপোজিশন দিয়ে, অর্থাৎ এইখানে তখন আমি পার্টিসিপল করে দিচ্ছি শেকিং, অর্থাৎ একই অর্থ দিচ্ছে, কোনো ভিন্নতা নাই। আমি আবারও বলছি, যখন আমরা এখানে প্রিপোজিশন উইথ ব্যবহার করে অতিরিক্ত তথ্য সংযোজন করছি, অর্থাৎ প্রাসঙ্গিক একটি বাক্য সংযুক্ত করছি এই বাক্যের সাথে, তখন আমরা এই যে নাউনটা ব্যবহার করলাম, এই নাউনের পরিবর্তে যে ভার্বটি ব্যবহার করব, অর্থাৎ নাউনের জন্য যে ভার্বটি তা পার্টিসিপল করব। আর যখন আমরা যদি চাইতাম যে একটি পূর্ণাঙ্গ বাক্য লিখতে, তখন আমরা এই নাউনটিকে রাখতাম, উইথ উঠিয়ে দিতাম, এই ভার্বটিকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট ফর্মে করে দিতাম। দেখুন, একটু জটিল মনে হতে পারে, আবারও একটু দেখুন। আমি বলছি, রিকোয়েস্ট করছি, আবারও দেখুন। আপনি নিজে লিখতে পারবেন এবং আপনি নিজে প্রয়োগ ঘটাতে পারবেন। আপনি যখনই লেখা শিখে যাবেন, প্রয়োগ ঘটাতে পারবেন, আপনি আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। কারণ এইভাবে এই লেখাগুলোকে কেউ আপনাকে দেখিয়ে দিবে না। কারণ আমি প্রথমত আপনাকে মুখস্থ করাচ্ছি না, তারপরে আমি আপনাকে কোনো রুলস পড়াচ্ছি না, রাইট? শুধুমাত্র আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা আমরা করতে পারি, ওকে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা লক্ষ্য করলাম যে বিভিন্ন ধরনের ব্যানার, প্লাকার্ড এবং দাবি দাওয়া সহ যে বিশাল যেই অভূতপূর্ব আন্দোলন যা বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আপনি চাইলে বাংলাও দেখে নিতে পারেন, যদিও আমি বাংলা ভালোভাবে দেখালাম না। এরপরে আমরা দেখি এখানে লেখা আছে নোটিসিং দ্য ক্লোসাল গ্যাদারিং, অর্থাৎ ব্যাপক জমায়েত, অর্থাৎ ব্যাপক মানুষের জমায়েত দেখে বা ছাত্র ছাত্রী পরিবার সবার জমায়েত দেখে, ডিফারেন্ট রোডস অ্যান্ড এরিয়াস, অর্থাৎ বিভিন্ন রোড ঘাট এবং এলাকায় বিলঙ্গিং টু দ্য কান্ট্রি, দেশের, ইনক্লুডিং ঢাকা এজ দ্য হাব, কেন্দ্রবিন্দু হিসাবে ঢাকা সহ সারা দেশের, অর্থাৎ দেশের বিভিন্ন রোড ঘাট এলাকায় বিশাল জমায়েত দেখে বা লক্ষ্য করে। আমরা জানি পার্টিসিপল হিসেবে যখন শুরুতে ব্যবহার করি, তখন এর অংশটা দেয় দেখে, করে, খেয়ে, পড়ে, হোয়াটএভার, এই ধরনের অর্থ দেয়। দ্য কন্টেম্পোরারি গভর্নমেন্ট, অর্থাৎ সমসাময়িক সরকার, হায়ার অফিসিয়াল, অর্থাৎ এই সরকারের হায়ার অফিসিয়াল এবং পলিটিশিয়ান, মেড আস কিপ সাইলেন্ট, অর্থাৎ আমাদের চুপ রেখেছিলেন বা আমাদের থামতে বলেছিলেন। প্রমিসিং দ্য ওয়ার্ড, অর্থাৎ শপথ করার মাধ্যমে। ইন টার্মস অফ নট হ্যাভিং, অর্থাৎ নট হ্যাভিং এনি টাইপ অফ কোটা সিস্টেম, অর্থাৎ কোনো ধরনের কোটা সিস্টেম না থাকার ব্যাপারে। ইন গভর্নমেন্ট জব মার্কেট, অর্থাৎ সরকারি জবের বাজারে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদিও প্রথমে বললাম যে যখন এই পার্টিসিপল ব্যবহার হয়, তখন এর অংশটা দিচ্ছে কি, অর্থাৎ এই যে পুরো বাক্যটি লেখা ছিল কম্পাউন্ডে, কিন্তু আমরা সিম্পলে লিখেছি। এই জন্য আমরা একটি ভার্বকে এখানে প্রথমেই এনে এই জায়গায় কি করলাম,
পার্টিসিপল করে দিলাম। যাই হোক, একেবারে সম্পূর্ণ বোঝাতে গেলে অনেক সময় লাগবে। এরপর আমরা এখানে একটু লক্ষ্য করি এই হায়ার অফিসিয়াল, এই গভর্নমেন্ট সম্পর্কে এখানে হায়ার অফিসিয়াল, এখানে একটু অতিরিক্ত তথ্য আমরা এখানে দিলাম। এরপরে মেড আস কিপ সাইলেন্ট, অর্থাৎ কিপ সাইলেন্টের অর্থটা হচ্ছে চুপ থাকা, বা এখানে যেহেতু মেড আস অর্থাৎ মেড দিয়ে আমরা পজিটিভ ভার্ব দিয়ে কি করতে পারি, আমরা পজিটিভ ভার্ব ব্যবহার করে এই মানে অন্যের কাজটা সম্পূর্ণ করতে পারি। অর্থাৎ আমাদের চুপ রেখেছিল সরকার, তার মানে মেড আস কিপ সাইলেন্ট, আমাদের চুপ রেখেছিলেন। এরপর আমরা এখানে লক্ষ্য করি, আমরা এখানে উজ্জ রেখেছি হচ্ছে বাই প্রমিসিং। এই শব্দটিকে উজ্জ রেখেও এই কাজটি করা যায়। কিছু কিছু সময় আমরা অনেক সময় কি করতে পারি, এই বাইটিকে উজ্জ রেখেও আমাদের কাজটি করতে পারি। অর্থাৎ এই ওয়াদা দেওয়ার মাধ্যমে ইন টার্মস অফ নট হ্যাভিং, অর্থাৎ না থাকার ব্যাপারে, যে কোনো ধরনের কোটা সিস্টেম জব মার্কেটে না থাকার ব্যাপারে আমাদের কথা দেওয়ার মাধ্যমে চুপ করেছিলেন তৎকালীন গভর্নমেন্ট। একটু তড়িৎ গতিতে যাচ্ছি কারণ অনেক বেশি আলোচনা হয়ে যাচ্ছে, অনেক বেশি সময় চলে যাচ্ছে। এরপরে আমরা যা লক্ষ্য করতে পারি যে আবারও একই ধরনের বাক্য, অর্থাৎ এখানে স্ট্যান্ডিং আপ ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট, অর্থাৎ এর অর্থটা দিবে কি, অর্থটা দিবে যে ন্যাশনাল পার্লামেন্টে দাঁড়িয়ে। অর্থাৎ দেখুন, যখনই পার্টিসিপল শুরুতে ব্যবহার করছি তখন অর্থটা দিচ্ছে কি স্ট্যান্ডিং আপ অর্থাৎ দাঁড়িয়ে। আমি যদি বলতাম সিটিং অন অর্থাৎ বসে, আমি যদি বলতাম ফ্লাইং অর্থাৎ উড়ে এরকম, মানে তার মানে হচ্ছে আংশিক অর্থ দিবে, যেমন দাঁড়িয়ে অর্থ দিচ্ছে। ওকে, স্ট্যান্ডিং আপ ইন দ্য ন্যাশনাল পার্লামেন্টে দাঁড়িয়ে ইভেন অনারেবল প্রাইম মিনিস্টার, এবং কি আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, দ্য লংগেস্ট টার্ম অফ প্রাইম মিনিস্টার ইন দ্য হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং বাংলাদেশ সহ সারা বিশ্বের ইতিহাসে অ্যাজ আ ফিমেল অর্থাৎ মহিলা হিসাবে সবচেয়ে দীর্ঘতম অর্থাৎ দীর্ঘ সময় স্থায়ী প্রধানমন্ত্রী। প্রমিসড অর্থাৎ ওয়াদা করেছিলেন। নট হ্যাভ অর্থাৎ না থাকার ব্যাপারে, নট টু হ্যাভ না থাকা। এনি টাইপ অফ কোটাস কোনো ধরনের কোটা ইন জব সেক্টর। আমরা লক্ষ্য করেছিলাম যখন তীব্র আন্দোলন সংগঠিত হয়েছিল তখন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে অনেকটা রাগোন্নত স্বরেই বলেছিল যে তোমাদের জন্য এই কোটা দিলাম বাদ দিয়ে। কিন্তু সেই কোটা অনেকটা গেজেটও হয়েছিল হওয়ার মতো বা পরিস্থিতি ভরিবার পরে আবারও কোনো না কোনোভাবে, গেজেট হয়েছিল, কোনো না কোনোভাবে আবারও হাইকোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে। ডেফিনেটলি ইট ইজ শকিং টু আস। যাই হোক, আমরা একটু পড়ি। তার মানে এই বাক্যটি আমি কি সিম্পলে লিখেছি, কিন্তু কমপ্লেক্সেও লিখতে পারবো, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড যেভাবেই বলেন আমরা লিখতে পারবো। ওকে, আপনাদের কাজ আজকে এটাই, তাহলে এই বাক্যটি যদি আমি কমপ্লেক্সে লিখতাম তাহলে কিভাবে লিখতাম। ওকে, অর্থাৎ এই বাক্যটি যদি আমি কমপ্লেক্সে লিখতাম বা আমি এই বাক্যটি যদি কম্পাউন্ডে লিখতাম তাহলে কিভাবে লিখতাম, দয়া করে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে আপনারা লিখে দিতে পারেন। তার মানে আমি এখানে বলছি যে এইখানে দাঁড়িয়ে, অর্থাৎ স্ট্যান্ডিং অফ দ্য ন্যাশনাল পার্লামেন্টে দাঁড়িয়ে ইভেন এমনকি অনারেবল প্রাইম মিনিস্টার, যিনি বিশ্বের ইতিহাসে তথা বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী, প্রমিসড অর্থাৎ সে ওয়াদা করেছিল, নট টু হ্যাভ অর্থাৎ না থাকা, এনি টাইপ অফ কোটাস ইন জব সেক্টরে কোনো ধরনের কোটা না থাকা। ওকে, আমরা শেষের দিকে চলে এসেছি। এরপর আমরা দেখি বাট দ্য লেটেস্ট নিউজ, অর্থাৎ একেবারে সাম্প্রতিক সময়ের যে খবর, কামিং ফ্রম আ ভার্ডিক্ট অফ হাইকোর্ট, অর্থাৎ হাইকোর্টের একটি খবরে বা হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছে, আমাদের হাইকোর্টের রায় যা বলেছে, হ্যাড মেজ আস ডিসঅ্যাপয়েন্টেড এগেন, অর্থাৎ আমাদের আবারও কি করেছে, একদম মানে ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ আমাদের হতাশ করেছে। শিওরলি অবশ্যই, হিয়ার হ্যাজ পসিবিলিটি টু হ্যাভ গভর্নমেন্ট নোটস, অর্থাৎ এই সরকারের যে সম্মতি বা সরকারের ইশারা এখানে আছে বা থাকার সম্ভাবনা আছে। অ্যাট দ্য সেম টাইম সাম অফিসিয়াল আর ইনকারেজিং ইট টু রিস্টোর ইট। ওকে, তার মানে হচ্ছে হায়ার অফিসিয়াল, বিশেষ করে আমরা ইটের পরিবর্তে এখানে দ্য গভর্নমেন্ট দিতে পারি। ওকে, গভর্নমেন্ট দিতে পারি। তড়িৎ গতিতে লিখেছি তো এই জন্য দেখা যাচ্ছে অনেক সময় কিছু লো ফল্ট দেখা দেয়। ওকে, অর্থাৎ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা সরকারকে কি উদ্বুদ্ধ করছে, কি করতে, টু রিস্টোর ইট অর্থাৎ এটাকে ফিরিয়ে আনতে। যাই হোক,
আমরা এখানে একটু দেখতে পারি। দেখুন এখানে আমি কামিং ফ্রম ব্যবহার করেছি। এরকম এখানে আবার কেউ ভেবে নিয়ে না যে কি বলে ওই যে কামিং ফ্রম আসা সেই অর্থে না। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এই হাইকোর্টের যে রায়, মানে হাইকোর্ট থেকেই তো রায়টা হয়েছে, অর্থাৎ আমরা এখানে অনেকটা ভাবানুবাদ করতে পারি যে হাইকোর্ট থেকে রায়। আর যদি আমি পূর্ণাঙ্গ বাক্য লিখি এখানে, তাহলে আমি লিখতে পারি এইভাবে। ওকে, একটু লক্ষ্য করুন, আমি এখানে হ্যাজ কাম দিতে পারি, হ্যাজ কাম, কারণ এই যে লেটেস্ট নিউজ একটা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে আমরা সিঙ্গুলার একটি ভার্ব বসি, হ্যাজ কাম ফ্রম ভার্ডিক্ট। এরপরে আমরা আবার কি করতে পারি, এখানে কিন্তু আরেকটি প্রধান ভার্ব আছে, অর্থাৎ একটি বাক্যে দুইটি প্রধান ভার্ব ব্যবহার হতে পারে না। এই জন্য আমরা কি করেছি, সহজভাবে বোঝার জন্য, সংক্ষিপ্ত করার জন্য এখানে একেবারে পার্টিসিপল ব্যবহার করেছি কামিং, এরপরে এই ভার্বটিকে উঠিয়ে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তার মানে কামিং ফ্রম আ ভার্ডিক্ট অফ হাইকোর্ট হ্যাজ মেড আস, তার মানে এই যে হাইকোর্ট থেকে আসা যে একটি রায় যা আমাদের মেড আস ডিসঅ্যাপয়েন্টেড। দেখুন এই মেড এর ব্যবহারের পর কত ধরনের, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে, কত ধরনের কত কিছু ব্যবহার হতে পারে সেই সম্পর্কে অবশ্যই আমি একটা ক্লাস নিব। অ্যান্ড শিওরলি হিয়ার হ্যাজ পসিবিলিটি, অর্থাৎ এখানে অবশ্যই কি সম্ভাবনা আছে টু হ্যাভ গভর্নমেন্ট নোটস, অর্থাৎ সরকারের যে ইশারা ইঙ্গিত এগুলোর সম্ভাবনা আছে, বা সম্ভাবনা মানে তাদের অনুমতির সম্ভাবনা আছে। তার মানে সরকার তো ইতিমধ্যে অনুমতি দিয়েই দিয়েছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড হায়ার অফিসিয়াল, যারা এনকারেজিং করতেছে সরকারকে এটাকে ফিরিয়ে আনতে। এই জন্যই মূলত আমরা এখানে শেষে আবার লিখে দিয়েছি অ্যান্ড দেয়ারফর, তথাপি, সো, সুতরাং, উই সে এগেন, আমরা আবারও বলতে পারি এভরিওয়ান হ্যাজ ব্রোকেন আওয়ার ওয়ার্ড, প্রত্যেকেই আমাদের দেওয়া কথা ভঙ্গ করেছে। আশা করি এই লেখা থেকে আপনি কতটুকু উপকার হতে পারেন তা হলো, আপনি আমার দেওয়া কাজ করবেন, একই সাথে এখানকার যত শব্দ আপনার নতুন মনে হয় সেই শব্দগুলোকে দয়া করে আপনি লিখে দিতে পারেন, তাহলে আমি ভাববো যে আমি সফল। আর একই সাথে এই যে লেখাটি আমি অবশ্য আমার কমিউনিটি যে আছে পোস্টেও দিয়ে দিব, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।